স্টুডেন্ট, এখন কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট 3 এই পার্টে আমরা কি পড়ব? আমরা প্রায় পুরো চ্যাপ্টারটাই পড়ে ফেলেছি। এই পার্টে আমরা যে অংশটা পড়ব সেটা যেমন ভাবে তোমাদের সেমিস্টার 3 বা 12 এর কারিকুলামে লাগবে, ঠিক একই রকম ভাবে তোমাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে হেল্প করবে। এটা অনেকটা ট্রিক্স এর মতো। দেখো, একটা খুব কমন প্রশ্ন যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্যাঙ্ক রোধের মান নির্ণয় করো। এটা একটা খুব কমন প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তুল্যাঙ্ক রোধ আমরা অনেকভাবে করতে পারি, বেসিক্যালি কার্চফের ল। তো সেই রকম কিছু অঙ্ক করার চেষ্টা করব, কিছু ট্রিক্স তোমাদের জানাবার চেষ্টা করব। চলো, প্রথমটা হেডিংই দেখতে পাচ্ছ যে ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্যাঙ্ক রোধের গণনা। এই যে পদ্ধতিটা লেখা আছে ইকুয়াল পোটেনশিয়াল মেথড, সমবিভব পদ্ধতি, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা যতগুলো এখানে অঙ্ক করার চেষ্টা করব, যতগুলো করব, সবই কিন্তু লতায় পাতায় জড়িত আছে কার্চফস ল এর সঙ্গে। মানে কার্চফ ল হচ্ছে এদের বেস ল। এই বেস ল দিয়ে আমরা কিন্তু এই ক্যালকুলেশন গুলো করি। তাহলে প্রথম যেটা আমরা করছি সেটা হচ্ছে তুল্যাঙ্ক রোধের গণনা বা ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। পদ্ধতিটা কি? ইকুয়াল পোটেনশিয়াল মেথড, সমবিভব পদ্ধতি। এবার তোমরা হয়তো প্রশ্ন করবে যে পরীক্ষায় কি লেখা থাকবে যে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই ইকুয়াল পোটেনশিয়াল মেথড? আমি বলবো না। তোমাদের প্রশ্নটা থাকবে যে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যেমন ধরো, তোমরা ক্লাস 9-10 অঙ্কে তোমরা শিখেছিলে না যে সমাধান করো, সলভ। এবার সলভ করার সময় তোমরা অনেক রকম পদ্ধতি শিখেছিলে, কম্পারিজন, মানে অপনয়ন, তারপর দুটোকে সলভ করা, দুটোকে অনেক রকম পদ্ধতি, অনেকগুলো নাম বীজগণিত, আমার এখন সবগুলো মনেও নেই। তো এইরকম ভাবে এখন যখন সলভ করতে বলা হয়েছে তখন তোমায় নিশ্চয়ই পদ্ধতি বলে দেওয়া হয়নি, তাই এখানেও তোমায় পদ্ধতি বলে দেওয়া হবে না। যেটা তোমার কাছে কনভিনিয়েন্ট, তোমাকে চিনতে হবে যে কোন পদ্ধতিতে করলে বিষয়টা সহজ হবে, সেই পদ্ধতি আমরা অ্যাটেন্ড করব। চলে আসি ইকুয়াল পোটেনশিয়াল মেথড, সমবিভব পদ্ধতি। খুব ভালো করে বুঝো। দেখো, এই একটা সার্কিট আমাদের দেওয়া আছে, এই একটা সার্কিট যেটা কালোতে আঁকা আছে, কালো কালিতে, সেই এটা সার্কিট দেওয়া আছে। এখন সার্কিট দেওয়া আছে মানে আমাদের তুল্যাঙ্ক রোধ বের করতে হবে এ আর বি এর মধ্যে। দেখো, কোনো একটা বর্তনীতে যখনই কোনো একটা তার দিয়ে দুটো প্রান্তকে যোগ করা থাকে, তার মানে সেটাকে বলে শর্ট করা। লজিক্যালি সেটাকে বলে শর্ট করা। শর্ট করা মানে কি না, দুটোর বিন্দুর বিভব সমান, দুটো বিন্দুর বিভব সমান। এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিকেও পড়েছি, কারেন্ট ইলেকট্রিসিটির আগের ক্লাসগুলোতেও পড়েছি যে দুটো বিন্দু যদি একটা তার দিয়ে কানেকশন করা হয় ইলেকট্রিক ফিল্ডে, তার মানে দে আর অ্যাট সেম পোটেনশিয়াল, তারা সমান বিভবে আছে। তাহলে দেখো, এই যে সার্কিটটাকে যদি আমরা অ্যানালিসিস করি, দেখো এই পয়েন্ট তার দিয়ে জয়েন করা আছে, কোনো রেজিস্ট্যান্স নেই। তো আমি ধরে নিলাম যে এ বিন্দুর বিভব হচ্ছে ভি আর বি বিন্দুর বিভব হচ্ছে 0। তোমরা চাইলে এটাকে V1 এটাকে V2 ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। যে কোনো দুটো তোমার মনে যেটা পছন্দ হয়, এটা V1 আর এটা V2। আমি ধরেছি এটাকে V আর এটাকে 0, দুটো বিভব। তাহলে এর মধ্যে তার আছে, তার মানে ডেফিনেটলি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সমান বিভবে আছে। একই রকম ভাবে দেখো, এখানে তার আছে, তার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সমান বিভবে আছে, তার মানে এটাও 0, এটাও 0। এবার ধরো আমি সার্কিটটাকে এবার অ্যানালিসিস করতে আরম্ভ করি। প্রথমে এই দুটো রোধ, দেখো তারা কোন বিভব প্রভেদের মধ্যে আছে, ভি আর 0। এই যে এখানে লুপিং আছে মানে এই দুটো রোধ আর এই দুটো রোধের মধ্যে কোনো কানেকশন নেই। এবার দেখো, এই যে কর্ণ বা ডায়াগোনাল, এই রেজিস্ট্যান্সটা কার মধ্যে আছে, ভি আছে, 0 আছে। তার মানে এই ওপরেরটা কার মধ্যে আছে, ভি আর 0।
এইটা কার মধ্যে আছে? ভি আর জিরো। এইটা কার মধ্যে আছে? ভি আর জিরো। এইটা কার মধ্যে আছে? ভি আর জিরো। তার মানে এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো, প্রত্যেকটা জোড়া জোড়া পেয়ার পেয়ার এখানে রেজিস্ট্যান্স যে হলো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান। তার মানে বিভব প্রভেদ সমান কখন হয়? যখন সমান্তরাল সমবায় হয়। তার মানে দেখো এই দুটো রেজিস্ট্যান্স, 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 এই দুটো রেজিস্ট্যান্স। তার মানে দেখো এই সার্কিটটা কতটা সিম্পল হয়ে গেল। তার মানে 2R 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 2R, কারণ এটা সিরিজে রয়েছে। 2R 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 2R, চারটে 2R প্যারালালে রয়েছে। তার মানে 1/2R প্লাস 1/2R প্লাস 1/2R প্লাস 1/2R, মানে 4/2R। এবার তার রেসিপ্রোকাল করবো 2R/4, তার মানে 2R/4, আর এফেক্টিভ হলো R/2। তাহলে এই পদ্ধতিটা কি হলো? ইকুয়াল পোটেনশিয়াল মেথড। আর একটা সার্কিট করি। দেখো এখানে সার্কিটটা এরকম দেওয়া আছে, তার দিয়ে কানেকশন করা আছে। আমি এই পয়েন্টের পোটেনশিয়ালটা ধরে নিলাম ভি। বেশ, দেখো এখান থেকে এসো তার দিয়ে তার দিয়ে তার দিয়ে এখানে, এটাও তাহলে ভি। আবার এখানে ওঠো তার দিয়ে, তার মানে এটাও ভি। এটাকে ধরে নিয়েছি জিরো। ওই আবার তোমরা V1 আর V2ও ধরতে পারতে, আমি এটাকে ধরে নিয়েছি জিরো। দেখো তার দিয়ে ফেরত এসো, এইখানে জিরো, এখানে এসো, এইখানে জিরো। তাহলে কি দাঁড়ালো? দেখো এই যে 2 ওহম, এরা কানেক্ট করা আছে কার মধ্যে? ভি আর জিরোর মধ্যে। এই যে 6 ওহম 6 ওহম, এরা কানেক্ট করা আছে ইন বিটুইন ভি অ্যান্ড জিরো। এই যে 12 ওহম কানেক্ট করা আছে কার মধ্যে? ভি আর জিরো। এইটা কানেক্ট করা আছে কার মধ্যে? ভি আর জিরো। আর এটা কানেক্ট করা আছে কার মধ্যে? ভি আর জিরো। তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান। প্রত্যেকটা রোধের যদি দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়, তাহলে তারা কেমন ভাবে লাগানো আছে? তারা লাগানো আছে সমান্তরাল সমবায়। তার মানে এইখানে দেখো 2 6 12 4 1, 2 6 12 4 1, এরা সব প্যারালালে লাগানো আছে। তাহলে আর এফেক্টিভ লেন্থ যে রোধটা, সেটা ক্যালকুলেশন করাই যায়। আর এফেক্টিভ আসছে 24/12, তাহলে আর এফেক্ট 1/R এফেক্টিভ আসছে 24/12, তাহলে আর এফেক্টিভ হচ্ছে 12/24, মানে হাফ ওহম। আরেকবার বলি, এটার মাথায় রাখতে হবে কি না, যখনই কোনো দুটো বিন্দু একটা তার দ্বারা যুক্ত আছে, তার মানে তাদের পোটেনশিয়াল সমান। এই পদ্ধতিতে অঙ্ক করার সময় আমাদের খুঁজতে হবে যে কোন কোন বিন্দু তাদের পোটেনশিয়াল সমান আছে। যেমন এটার ক্ষেত্রে আমরা খুঁজলাম এইটার পোটেনশিয়াল সমান, এইটার পোটেনশিয়াল সমান। এখানে যেমন এইটার যা পোটেনশিয়াল, দেখো তার দিয়ে জয়েন করে এইটা আর এইটার পোটেনশিয়াল সমান। এটা জিরো, এখান থেকে জিরো, এটাও জিরো। খুব ভালো করে এটাকে লক্ষ্য কর। এবার দেখো এইটা একটা সার্কিট, এটা একটা গোল আছে সার্কেল, এইটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। আমরা ধরেছি এ পয়েন্টের বিভব ভি। দেখো এ পয়েন্টের সঙ্গে আর কোনো কিন্তু কানেকশন নেই, ওয়্যারের কোনো কানেকশন নেই। তাহলে ডেফিনেটলি এই জায়গায় একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের পোটেনশিয়াল আমরা ধরেছি এক্স। এখানে শুধু বিন্দুর নাম দেওয়া নয়, এখানে কিন্তু পোটেনশিয়াল এক্স হচ্ছে পোটেনশিয়াল। আমাদের চাই এ আর বি এর মধ্যে তুলনাঙ্ক করো, তার মানে এ কে আমরা ধরেছি ভি পোটেনশিয়াল আর বি কে ধরেছি আমরা জিরো। এবার দেখো বি এর সঙ্গে এই বিন্দুটা তার দিয়ে যোগ করা আছে, তার মানে এটা জিরো। এটার সঙ্গে তার দিয়ে যোগ করা আছে, মানে এটা জিরো। এটার সঙ্গে তার দিয়ে যোগ করা, মানে এটা জিরো। তার মানে বাকি বিন্দুগুলোর পোটেনশিয়াল পেয়ে গেলাম। এবার রোধগুলোকে আইসোলেশন করতে হবে। দেখো এ আর এক্স এর মধ্যে একটা রোধ, এ আর এক্স এর মধ্যে আর কেউ আছে? নেই তো। তাহলে এ আর এক্স মানে ভি আর এক্স এর মধ্যে রয়েছে একটা রোধ, তাহলে ভি আর এক্স এর মধ্যে রইল একটা রোধ। বাকি রোধগুলো 1 2 3, তিনটে রোধ। দেখো এক্স আর জিরো, এক্স আর জিরো, এক্স আর জিরো। তার মানে হচ্ছে এক্স এবং শূন্য, এক্স এবং শূন্য, এক্স এবং শূন্য। তাহলে এটা এক্স, শূন্য মানে তো বি, তাহলে এক্স আর এটা জিরো।
তার মানে এই তিনটে রয়েছে প্যারালাল, এই তিনটে রয়েছে প্যারালালে। এই তিনটে যদি প্যারালালে থাকে তাহলে অবভিয়াসলি এদের ইকুইভ্যালেন্ট হচ্ছে r/3, আর এ রয়েছে সিরিজে, তাহলে r আর r/3 সিরিজে, তাহলে r প্লাস r/3 4r/3। এই হচ্ছে তোমার তিনটে আমরা অঙ্ক করলাম, মানে তিনটে এক্সাম্পল তোমাদের দেখালাম যেখানে আমরা ইকুয়াল পোটেনশিয়াল মেথড করি। ইকুয়াল পোটেনশিয়াল মেথড বুঝতে পেরেছো সবাই? এইবার নেক্সট আমরা আসছি ইনফাইনাইট লুপ বা অসীম লুপ। এবার অসীম লুপ মানে এইটা একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ, মানে এটা একটা কন্টিনিউয়াস টু দ্য ইনফিনিট। এই ইনফাইনাইট লুপ এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন ইনফাইনাইট লুপ যেমন যেটা আমি তোমাকে বোঝাচ্ছি, এটা দেখো এল লুপ, এটা হচ্ছে এল লুপ, এল এর মতো রয়েছে প্রত্যেকটা। এবার এটা ইউ লুপও থাকতে পারতো, এটা এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ইউ লুপ থাকতে পারতো, এল লুপ থাকতে পারতো, লুপ থাকতেই পারে, কিন্তু লুপটা হবে ইনফাইনাইট লুপ। এখন ইনফাইনাইট লুপের লজিক কি? মনে করো তোমার কাছে এক বালতি জল আছে, তুমি সেখান থেকে 1 চামচ জল তুলে দাও, ওয়াটার লেভেলের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো না, হয়তো হবে কিন্তু সেটা খুবই ছোট। তাহলে আমাদের এখানে লজিক হচ্ছে এই যে ইনফাইনাইট লুপ এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। তাহলে এই লুপ থেকে আমি যদি একটা ব্রাঞ্চকে বাদ দিয়ে দিই তাহলেও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে এক্স। তাহলে আমার লজিকটা এই জায়গাতে দাঁড়াল। আরেকবার বলছি, এটা একটা ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপে লজিক কি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার। না, আমরা ধরে নিলাম ইনফাইনাইট লুপের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। তাহলে এই ইনফাইনাইট লুপ থেকে যদি আমরা একটা পার্ট কি, একটা কম্পোনেন্টকে বাদ দিই, তাহলে সেটা হয়ে গেল কত? ইনফাইনাইট -1, তারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এক্স। দিস ইজ দ্য সিম্পল লজিক। তাহলে দেখো এই লুপটাকে আমরা ছেড়ে দিয়েছি, মানে এই কম্পোনেন্টটাকে আমরা ছেড়ে দিয়েছি, তাহলে এখানে আর, এখানে আর, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে এর বদলে এই পুরো কমপ্লিট লুপটাকে আমরা ছেড়ে দিয়ে এখানে একটা এক্স রেজিস্ট্যান্স লাগালাম। বেশ, তাহলে এটা কি হলো? এটা হলো আর, এটা হলো আর এক্স, নিচে আর প্লাস এক্স, আর এদিকে হলো, এটা হচ্ছে প্যারালাল লাগানো আছে, তার মানে আর এক্স, নিচে আর প্লাস এক্স। তাহলে এবার হচ্ছে সিরিজ, এটা দুজন সিরিজে লাগানো আছে, তাহলে আর আর প্লাস এক্স, আর আর এক্স, নিচে আর প্লাস এক্স ইকুয়াল টু এক্স। তাহলে আমার লজিকটা কি ছিল? যে ইনফাইনাইট লুপের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্স, তার থেকে একটা বাদ দিই যদি ইনফাইনাইট -1, সেটাও তো ইনফাইনাইট, তারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। তার মানে এই সার্কিটটা দাঁড়ালো, সেখান থেকে এইটা দাঁড়ালো কি এক্স। এটাকে দেখো সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলেই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে। কোয়াড্রেটিক ইকুয়েশন এলে আমরা তার, এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এক্স এর জন্য আমরা শ্রীধরাচার্য ফর্মুলা তোমরা জানো, -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac তার √/2। তাহলে আর প্লাস মাইনাস এটাকে করলে √5r/2, কিন্তু রেজিস্ট্যান্স নেগেটিভ হবে না, অবভিয়াসলি √5 একের থেকে বড়, তাহলে রেজিস্ট্যান্স নেগেটিভ হবে না। তাহলে এখানে দাঁড়াবে কি? √5 + 1/2 × r। তাহলে এক্স এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারলাম। দিস ইজ দ্য ইনফাইনাইট লুপ কনসেপ্ট। তাহলে দুটো পদ্ধতি আমাদের শেখা হলো। 1 নম্বর আমরা শিখলাম কি? ইকুয়াল ভোল্টেজ। 2 নম্বর আমরা শিখলাম কি? ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ বললাম অনেক রকম চেহারা হতে পারে, এটা আমি এল করিয়েছি, কখনো ইউ হতে পারে, অনেক রকম হতে পারে, এম হতে পারে। এইবার যেটা করব সেটা হচ্ছে মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি অর্থাৎ যেটাকে আমরা, এটাও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কিন্তু এটার টেকনিকটার নাম হচ্ছে মিরর সিমেট্রি। কিরকম ব্যাপারটা দেখো, এই একটা রেজিস্ট্যান্স, মানে এই একটা সার্কিট আমাদের দেওয়া আছে, এটা 2R, 2R, আর আর এটা আর। এটার একটা সহজ উপায় হচ্ছে যে এটা তুমি হুইটস্টোন ব্রিজ করতে পারো, এইটা বাই এইটা, এইটা বাই এইটা, হুইটস্টোন ব্রিজ।
R1 R2 R3 R4, দেখো R1 R2 R3 R4 এটা যদি তুমি করে নাও তাহলে এইটা করে নিলে তুমি বুঝতেই পারবে যে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এই রেজিস্ট্যান্সটা লাগানো যা না লাগানো তাই, ঠিক গ্যালভানোমিটারের নাল পয়েন্ট যেমন আমরা পাইনি সেই রকম। তাহলে এই দুটো সিরিজে রয়েছে, এই দুটো সিরিজে রয়েছে, তাহলে এটার থেকে একটা রেজিস্ট্যান্স এটার থেকে একটা রেজিস্ট্যান্স বের করে আমরা করে দিতে পারি। এটা খুব সিম্পল সার্কিট, এটা হুইটস্টোন ব্রিজ অ্যাপ্লাই করা যায়। এখানে আমরা মিররটা শিখছি কারণ পরে কমপ্লিকেটেড সার্কিটেও আমরা মিররটা অ্যাপ্লাই করতে পারবো, আমরা পরের এক্সাম্পলে এসে দেখব। দেখো মিরর অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়, মিরর শুড বি কনসিডার্ড পারপেন্ডিকুলার টু দ্য টার্মিনাল, প্রান্তীয় দুটি বিন্দুর সঙ্গে লম্বভাবে দর্পণ কল্পনা করতে হবে। তুমি যদি এখানে একটা মিরর কল্পনা করো, এইটা হচ্ছে মিরর, তাহলে দেখো এই আর যদি অবজেক্ট হয়, এটা তার ইমেজ, এটা বস্তু, এটা প্রতিবিম্ব, এটা বস্তু, এটা প্রতিবিম্ব। তাহলে এর টেকনিকটা কি, রেজিস্ট্যান্স অন দ্য মিরর উইল বি ক্যান্সেলড। এই যে মিররের ওপর যে রেজিস্ট্যান্সটা আছে, যে একদম মিরর অ্যালং দ্য মিরর যে রেজিস্ট্যান্স আছে সেটা ক্যান্সেল হবে। তাহলে কি হবে, 2R 2R R আর R, 2R 2R R আর R। আর দেখো মিরর, এখানে I1 কারেন্ট ঢুকলে এখানে I2 বেরোচ্ছে, এখানে I2 বেরোলে এখানে I2 ঢুকছে, একদম মিরর রিফ্লেকশন। তাহলে 2R আর 2R সিরিজ, 2R আর R সিরিজ, 2R 2R সিরিজ মানে 1/4R, আর R আর R সিরিজ মানে 1/2R, এরা প্যারালালে লাগানো আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4/3। তাহলে এই অঙ্কটা করতে গেলে বা এই পদ্ধতিটা মেজার করতে গেলে সেটা বলতে হবে যে মিরর কোথায় কনসিডার করব না, মিরর কনসিডার করব আমরা সব সময় এই যে টার্মিনাল দুটো আছে টার্মিনালের পারপেন্ডিকুলার, আর কোন রেজিস্ট্যান্স যদি মিররের ওপর আসে তাহলে সেটাকে বাদ দিতে হবে। চলো আরেকটা এক্সাম্পল করি। ধরো এই সার্কিটটা আমার দেওয়া আছে, দেখো এটা সুন্দর মিররের এক্সাম্পল। এখানে মিরর যদি ফেলো, এটা অবজেক্ট এটা ইমেজ, এটা অবজেক্ট এটা ইমেজ, এটা অবজেক্ট এটা ইমেজ, এটা অবজেক্ট এটা ইমেজ। কিন্তু এখানে টেকনিকটা হচ্ছে কি, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে কি এখানে যদি কোনো নোড থাকে, এটা তো একটা জাংশন, এই যে এটা একটা জাংশন, বলছে মিররের ওপর যদি একটা কোনো নোড থাকে সেই নোডটা হবে ফ্লোটিং মানে এখানে কোনো কানেকশন করা নেই। তার মানে ফ্লোটিং মানে দেখো এটা ওপরে উঠে গেল, মানে এখানে কোনো কানেকশন নেই। তাহলে তোমার কিরম সার্কিটটা দাঁড়ালো, মানে এই আর এই প্যারালাল, এর সঙ্গে এদের গোটা রেজিস্ট্যান্সটা আর এদের গোটা রেজিস্ট্যান্সটা, এই আর এর সঙ্গে এ সিরিজে রয়েছে, তার সঙ্গে 2R আর R এরা প্যারালালে রয়েছে। তার মানে আমরা দেখো এই সার্কিটটাকে নর্মাল ওয়েতে আঁকলাম, এই আর ইকুয়াল টু এই আর, এখানে দুটো আর আছে, তার সঙ্গে প্যারালাল দুটো আর, তার সঙ্গে আরেকটা সিরিজ বের করে দিলাম, তারপর এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, এখানে একটা আর, হয়ে গেল। তাহলে এখানে 2R এখানে 2R, এরা মিলে হচ্ছে আর, তাহলে আর 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 সিরিজ, নিচে আর 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 সিরিজ, তার মানে 3R আর 2R এরা হচ্ছে প্যারালাল, তাহলে 3R আর 2R যদি প্যারালাল হয় তাহলে আর এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে 6/5R। এটা এটা একটা সার্কিট করা আছে, এরকম একটা সার্কিট আছে, এখান থেকে I1 যাচ্ছে, I2 যাচ্ছে, এর মধ্যে I3 যাচ্ছে, এখানে I3 এখানে যাচ্ছে, তো এটা বেরিয়ে যাচ্ছে, এটা I2 এটা বেরিয়ে যাচ্ছে, এইখানে আমরা মিররটা নিয়েছি। তাহলে এ অবজেক্ট এ ইমেজ, এ অবজেক্ট এ ইমেজ, এ অবজেক্ট এ ইমেজ। সেই প্রথম যে অঙ্কটাই করেছিলাম, মিররের উপর যে রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্স গুলো বাদ। তার মানে দেখো এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, তার মানে এটা 2R এটা 2R এটা 2R, তাহলে আর এফেক্টিভ কত, 1/2R 1/2R 1/2R, তাহলে আর এফেক্টিভ 2R/3।
বিষয়গুলো অনেক সোজা হয়ে যায় যদি এই পদ্ধতিগুলো, এই টেকনিকগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো এই সার্কিটটা, এটাও বুঝতে পারছো এখানে আমরা মিরর নিয়েছি, তাহলে এটা অবজেক্ট তো এটা ইমেজ, 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 এই দুটো অবজেক্ট তো এই দুটো ইমেজ। এখানে কোন রকম ভাবে কোনো রেজিস্ট্যান্স নেই, শুধু নোডাল পয়েন্ট আছে, এই একটা নোডাল পয়েন্ট, মানে এই একটা নোডাল পয়েন্ট, এই একটা নোডাল পয়েন্ট, তাহলে এই নোডাল পয়েন্ট দুটো ফাঁকা হয়ে যাবে, মানে ফ্লোটিং হয়ে যাবে। তাহলে সার্কিটটা চেহারাটা কিরকম হবে, আর আর আর, আর আর আর, এই যে পয়েন্টটা উপরে উঠে গেছে, আর আর আর, আর আর আর, এই পয়েন্টটাও নিচে নেমে এসছে, তার মানে ফ্লোটিং, এই কানেকশনটা আমরা খুলে দিয়েছি। তাহলে সার্কিটটা কি দাঁড়ালো, এই চারটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কে আর, এই চারটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আর, কারণ 2R আর 2R প্যারালালে লাগানো আছে, 2R আর 2R যদি প্যারালালে লাগানো থাকে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আর। তাহলে এবার সার্কিটটার কি হলো, দেখো 2R, এই চারটে মিলিয়ে হয়ে গেছে আর, এটাও আছে 2R, এই এই চারটে মিলিয়ে হয়ে গেছে আর, এই আর আমাদের চেয়েছে এ আর বি, তার মানে এই আর, এই আর, এই আর, এই আর, এই আর, পাঁচটা আর আছে, দেখো পাঁচটা রেজিস্ট্যান্স আর 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 আর, এই পাঁচটা রেজিস্ট্যান্স সিরিজ, তার মানে 5R, তার সঙ্গে এই আরটা প্যারালাল, মানে প্যারালাল, তার মানে এটা কত হলো 5R ইন্টু আর, নিচে 5R প্লাস আর ইকুয়াল টু 5/6R, তার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই চারটে আমরা মিরর মেথড দিয়ে করলাম। মিরর মেথড করতে গেলে তাহলে কি করতে হবে, তিনটে জিনিস আমায় মনে রাখতে হবে। এক, মিররটাকে নিতে হবে টার্মিনালের পারপেন্ডিকুলার। দুই, মিররের উপর অ্যালং দ্য মিরর কোনো রেজিস্ট্যান্স থাকলে সেটাকে নেওয়া যাবে না, সেটা বাদ হয়ে যাবে। আর যদি মিররের ওপর কোনো নোড থাকে সেই নোডগুলো ফ্লোটিং হয়ে যাবে, এই যে যেমন এখানে এখানে মনে হচ্ছে কানেকশন আছে, সো দে উইল ফ্লোট, এখানেও একটা নিচে নেমে আসবে, এইখানেও একটা নিচে নেমে আসবে। এটা বারবার প্র্যাকটিস করতে হবে, এই একই অঙ্ক যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে এই পদ্ধতিটা, এটা তো গাণিতিক পদ্ধতি, এটা মুখে বলে বা বোর্ডে দেখিয়ে কোনো কাজ হয় না, এটা যতক্ষণ না হাতে করবে ততক্ষণ এটার খুব একটা লাভ হবে না। একই অঙ্ক তোমরা করবে, বইতেও অনেক অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো অনুশীলন করার চেষ্টা করবে। এবার এসো ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি মানে আগেরটা করেছি মিরর সিমেট্রি, এটাকে বলে ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং কোথায় করতে হবে, বর্তনীর প্রান্ত বরাবর বর্তনীকে ভাঁজ করতে হবে। ফোল্ডিং শুড বি ডান অ্যালং দ্য টার্মিনাল। মিরর ছিল পারপেন্ডিকুলার, এখানে এ আর বি আছে, এটাকে ভাঁজ করতে হবে এ আর বি বরাবর। সেম পোটেনশিয়াল পয়েন্ট ক্যান বি ফোল্ড, মানে ওই যে সমবিভব বিন্দুগুলো ভাঁজ করা যাবে। দেখো এই পয়েন্টটাও এক্স, এই পয়েন্টটাও এক্স, তাহলে এক্স আর এক্স কে ফোল্ড করা যাবে। এই পয়েন্টটা জেড, এই পয়েন্টটা জেড, এখানে ফোল্ড করা যাবে। তাহলে নর্মালি এই পয়েন্টটাকে যদি এখানে ফোল্ড করা যায়, এই পয়েন্টটাকে এখানে ফোল্ড করা যায়, এই পয়েন্টটাও এখানে ফোল্ড হবে। তার মানে এ যদি এখানে ফোল্ড হয়, এ যদি এখানে ফোল্ড হয়, এ তো আর খালি থাকবে না, এও তো এখানে ফোল্ড হবে। তার মানে এই দুটো পয়েন্টও সেম পোটেনশিয়াল আছে। হলো, তাহলে এখানে দেখো I1, এখানে যদি R1 আর রেজিস্ট্যান্স থাকে, এখানে আর রেজিস্ট্যান্স, তাহলে তুমি যখন ফোল্ডিং করে দেবে, এখানে যখন ফোল্ডিং করে দেবে, ফোল্ডিং করার অর্থ হচ্ছে এরা প্যারালালে থাকবে। কারণ প্যারালালে থাকবে কেন কি না, এখানে যদি I1 আর এখানে I1, তার মানে 2I1 হয়ে যাচ্ছে। তার 2I1 হলে কি হবে, কারেন্ট বেড়ে যাচ্ছে, কারেন্ট বেড়ে গেলে কি হবে, রেজিস্ট্যান্স কমাতে হবে। আর রেজিস্ট্যান্স কখন কমে, যখন প্যারালালে হবে। কিন্তু অঙ্ক করার সময় তো আমরা এত চিন্তা করব না। অঙ্ক আমরা কিরকম ভাবে করবো না, আমরা করব মেথডোলজিটা ঠিক করবো, কারণ আমাদের কম্পিটিটিভ পরীক্ষার টাইম কম, আমাদের অনেক অঙ্ক করতে হবে, সেই জন্য টেকনিকটা আমাদের ভালো করে শিখে নিতে হবে। এই আর যখন এই আর এর ঘাড়ে পড়বে তখন এরা হবে প্যারালাল, এই আর এর ঘাড়ে পড়ছে মানে প্যারালাল। তাহলে এই আর আর এই আর প্যারালাল মানে কত হলো R/2, এই আর আর এই 2R আর এই 2R প্যারালাল কত হবে আর। এবার 2R/2 আর R সিরিজ, R/2 আর R সিরিজ 3R/2। তাহলে কি কি বললাম, ফোল্ডিং কোথায় করতে হবে, ফোল্ডিং করতে হবে টার্মিনাল বরাবর, ফোল্ডিং করতে হবে টার্মিনাল বরাবর। সেম পোটেনশিয়াল পয়েন্ট ক্যান বি ফোল্ড,
যদি সমান বিভব থাকে তাদেরকে ফোল্ড করতে হবে, আর রেজিস্ট্যান্স পারপেন্ডিকুলার টু দ্য ফোল্ড উইল নট বি টেকেন। দেখো এই যে এখানে ফোল্ড হচ্ছে, তো এইটা ফোল্ড হচ্ছে, ফোল্ডের সঙ্গে এটা পারপেন্ডিকুলার, তার মানে এই রেজিস্ট্যান্সটা বাদ যাবে। চলো আর একটা এক্সাম্পল করি। এইটা এরকম একটা সার্কিট দেওয়া আছে আমাদের। দেখো এটা আর এটা আর, এটা এ টার্মিনাল, তার মানে এখান এইদিকে যে কারেন্ট যাবে এদিকেও সেই কারেন্ট যাবে, তার মানে খুব স্বাভাবিকভাবে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সমান, একই রকম ভাবে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সমান। তাহলে এদেরকে ফোল্ড করব কোথায়? এ বি বরাবর। তাহলে ফোল্ড করলে কি হবে? দেখো এ এর ঘাড়ে আসবে, 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 তার মানে অল আর প্যারালাল, এ প্যারালাল। তাহলে প্রথমে দেখো আমি ওপর দিকে যদি করি, আমি যদি ওপরে ফোল্ড করি তাহলে একই রকম একই লজিক, নিচেও ফোল্ড করতে পারো তুমি, ওপরেও ফোল্ড করতে পারো। তাহলে আর 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 প্যারালাল, এ দেখো আর 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 প্যারালাল মানে r/2। বেশ, তারপর ঘুরে যাও, এই আর এই আর, এ দেখো r/2, এই আর এই আর r/2, এই আর এই আর r/2, তারপর এই আর এই আর r/2, এই আর এই r/2, আর এইটা তো ফ্লোটিং পয়েন্ট হয়ে গেছে। তাহলে r/2 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 r/2, তার মানে আর আর আর, কারণ এটা সিরিজে আর, এটাও সিরিজে আর, আর 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 সিরিজে করলে সিরিজ, এটা আর তারা প্যারালাল লাগানো আছে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? r/2। তাহলে সার্কিটটা কি দাঁড়ালো? r/2 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 r/2, তার মানে এরা সিরিজে রয়েছে, তার মানে এদের এফেক্টিভ রেজিস্ট্যান্স কত? 3r/2। এখানে একটা সার্কিট দেখো বলে দিয়েছে, এরকম একটা সার্কিট, এই সার্কিট, এটাতে আমি ফোল্ডিং করছি, এটাতে আমি ফোল্ডিং করছি, কিন্তু এখানে দেখো টার্মিনাল নয়, এখানে এর এই মাথামাতি ফোল্ডিং করছি। যদি ফোল্ডিং করি তাহলে এখানেও দেখো, এখানেও r/2, এই যে এই আর হচ্ছে r/2, এই এই রেজিস্ট্যান্স বাদ এই রেজিস্ট্যান্সটা কিন্তু থাকবে, এই রেজিস্ট্যান্সটা রয়েছে, এটা r/2, এটাও r/2, তাহলে r/2 r/2 r, তাহলে এটা হচ্ছে 3r/2, এটা 3r, এটার এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। লক্ষ্য কর আমি যে গোল গোল পাকিয়ে দিচ্ছি, এরাই হচ্ছে ফোল্ডিং, এরাই হচ্ছে ফোল্ডিং, এরাই হচ্ছে ফোল্ডিং। জেনারেলি ফোল্ডিংটা আসে কোথা থেকে? না, ফোল্ডিংটা আসে অ্যালং দ্য টার্মিনাল। এইটা যেমন অ্যালং দ্য টার্মিনাল, টার্মিনালের সঙ্গে পারপেন্ডিকুলার করেও ফোল্ডিং আসছে, এইখানে এই রেজিস্ট্যান্সটা বাদ হয়েছে, এই রেজিস্ট্যান্সটা বাদ, মানে ফোল্ডিং এর সঙ্গে যারা পারপেন্ডিকুলার তারা বাদ হবে। এই অঙ্কটা একটু কমপ্লিকেটেড অঙ্ক, এই জন্য এই অঙ্কটা আমি আলাদা করে দিলাম, যে এটা একটা ব্যতিক্রম থাকে, যে এটার ফোল্ডিংটা হয় কিন্তু টার্মিনাল গুলোর সঙ্গে পারপেন্ডিকুলার। আরেকবার দেখো, এটার সঙ্গে এটা, এ দেখো এটার সঙ্গে এটা, আর 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 প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, মানে এরা এরা এদের সঙ্গে জুড়ে গেছে, এটা এটা, এই যে r/2, এই একটা r/2, আর এই আরটা কিন্তু ফাঁকা আছে, তার মানে তোমার সার্কিটটা এই হাফের মধ্যে যে কোনো একটা অর্ধেকের মধ্যে থেকে যাবে। তাহলে এটা হচ্ছে r/2, এটা আর, এটা r/2, এটা r/2, তার মানে এইটা কত? সিরিজে রয়েছে 3r/2, আর এটা হচ্ছে আর, আর এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে 3/5r। এইখানে দেখো এটা আরো একটু জটিল, এইখানটায় এই যে টার্মিনাল এ আর বি, এদের মধ্যে এবার করার জন্য এখানে রিং করে দিয়েছি, এই একটা রিং, এর ঘাড়ে এর এ পড়বে, এই একটা বড় রিং, এই একটা ছোট রিং, এই একটা ছোট রিং, এই একটা বড় রিং, এই একটা বড় রিং, এই একটা ছোট রিং, এই একটা বড় রিং, এই একটা ছোট রিং, এই একটা ছোট। দেখো সার্কিটটা কি হবে? এই যে আর আর আর,
r/2, এই আর চলে যাবে এখানে r/2, এই আর চলে যাবে এখানে r/2, এই আর r/2, এই আর r/2। তার মানে এরা এই বর্গক্ষেত্রটা মানে এখানে একটা স্কোয়ার আপ একটা জিনিস তৈরি হবে। একই রকম ভাবে এই আর r/2, এই আর আর এইটা আর এইটা r/2, এইটা আর এইটা r/2, এইটা আর এইটা r/2, এরাও একটা স্কোয়ার আপ করবে আর লাস্ট এটা আর মিলে r/2। এবার দেখো r/2 সিরিজে লাগানো আছে, r/2 সিরিজে লাগানো আছে, তার মানে আর প্যারালালে লাগানো আছে, এটা হচ্ছে r/2। এখানেও r/2 মানে r/2 মানে আর, দুটো আর প্যারালালে লাগানো আছে মানে r/2। তাহলে এটা কি দাঁড়ালো r/2, এই গোটাটার মিলে r/2, এই গোটাটা মিলে হলো r/2, এই গোটাটা মিলে হলো r/2। তার মানে চারটে r/2 রয়েছে সিরিজে, তাহলে 4 into r/2 equal to 2r। তোমরা এই যেগুলো আমি করে দিলাম আগের ভিডিওগুলোতেও বলেছি, তোমরা ভিডিও পজ করে তোমরা খাতায় করবে, অনুশীলন করবে। আর এই অঙ্কগুলো তো যেটা করালাম এটা তো অবশ্যই করবে, অবশ্য করেই করতে হবে, কারণ এটা দেখেও হবে না। এটা যতক্ষণ না নিজে হাতে সেট করছো, প্রপারলি সার্কিট আঁকছো, প্রপারলি নিজে করছো এবং একবার নয় একাধিকবার করছো, ততক্ষণ হাতে কিন্তু সেট হবে না। আমাদের গাড়ি চালানো শিখতে গেলে প্রথমে গাড়ি চালালে একটু আদ্রু ধাক্কাধাক্কি হয়, হাতের মেজারমেন্ট আস্তে আস্তে একটু টাইম লাগে। ঠিক তেমনিভাবে এই সার্কিট যে কোনো কাজ করতে গেলে প্র্যাকটিসের দরকার হয়। আর আমি এই অঙ্কটা একবার করে নিলাম, জেনে গেলাম, বুঝে গেলাম, তা হয় না। তাহলে কিন্তু পরীক্ষা হলে সেটাকে সেট করা যাবে না। বহুবার এটাকে অনুশীলন করতে হবে, বারংবার এটাকে অনুশীলন করতে হবে। একই অঙ্ক বারবার বিভিন্ন জায়গায় করে 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 প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কারণ এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র আমরা থার্ড সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের জন্য না, উচ্চ মাধ্যমিকের প্রশ্নেও এরকম ধরনের আছে, হয়তো খুব জটিল না এলেও আসবে, কিন্তু এটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো একটা খুব কমন অঙ্ক, খুব ভালো অঙ্ক। আর এই জন্যই আমি এই ট্রিক্সটা শেখাবার জন্য এই ক্লাসটা করলাম। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবং আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছিলাম যে তোমরা এই স্লাইডগুলো ভিডিও পজ করে খাতায় নোট ডাউন করো। আর যদি কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কে তোমাদের যা কিছু কোয়ারি থাকলে মেসেজে তোমরা লেখো, সেখানে উত্তর দেওয়া হবে। উত্তর দেওয়ার চেষ্টা তো অবশ্যই করা হবে। তোমরা মেসেজে লেখো কেমন লাগছে বা তোমাদের আর কি ধরনের ক্লাস দরকার, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই ধরনের ক্লাসও করবে। আর যদি অঙ্ক মানে হচ্ছে পদার্থবিদ্যার অঙ্ক, আমি ম্যাথামেটিক্সের অঙ্কের কথা বলছি না, পদার্থবিদ্যার যদি কোনো চ্যাপ্টারের মানে যেই চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে তার যদি অঙ্কের কোনো আলাদা ক্লাস দরকার হয়, সেটাও তোমরা কমেন্ট সেকশনে মানে মেসেজ সেকশন বা কমেন্ট সেকশনে তোমরা লেখো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিশ্চয়ই তোমাদের এটা এর জন্য ব্যবস্থা করবে। তো হ্যাপি রিডিং, তোমরা পড়তে থাকো। আর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার আর ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার, দুটো চ্যাপ্টারের ক্লাসই হয়ে গেল। এই দুটো চ্যাপ্টারই তোমরা পড়তে থাকো। নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।